মহাকাশের মহাবিস্ফোরণ, সুপারনোভা। আমরা সকলেই নাকি স্টারডাস্ট, কিন্তু কিভাবে? পৃথিবীতে মোট কতবার হয়েছে ধ্বংস আর সৃষ্টির ভয়ঙ্কর খেলা? কার ছোঁয়ায় উন্মত্ত উদ্ভ্রান্ত দুরন্ত পৃথিবী আজ এত শান্ত? কেন সৌরমণ্ডলের অন্য সব গ্রহর থেকে আমাদের পৃথিবী আলাদা? নমস্কার দর্শক বন্ধুরা, কলকাতা ইনফোটেনমেন্ট চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি একটু অন্যরকম ভ্রমণের ভিডিও। টাইম মেশিনে চড়ে পাড়ি দেব আজ থেকে প্রায় 460 কোটি বছর পিছনে। হয়তো আপনাদের অনেকেরই এই ভিডিওটা পছন্দ হবে না, তবু যদি 100 জন এই ভিডিওটা দেখেন তাহলে আমি বুঝবো আমার এই পরিশ্রম সার্থক হয়েছে। তাহলে চলুন আর দেরি না করে চড়ে বসা যাক টাইম মেশিনে। সিট বেল্ট অবশ্যই বেঁধে নেবেন, কারণ পথ কিন্তু অত্যন্ত দুর্গম। বিগ ব্যাং বা ব্রহ্মাণ্ড সৃষ্টির 30 কোটি বছর পরে নতুন তৈরি হওয়া তারামণ্ডলের ভেতরে অভিকর্ষ গ্যাস ও ধূলোরাশির ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছিল। সেই ভয়ঙ্কর চাপের ফলে উৎপন্ন হচ্ছিল ভয়ঙ্কর তাপ। যখন তাপমাত্রা 17.5 লক্ষ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে পৌঁছে গেল, তখন হাইড্রোজেনের অণুগুলি নিজেদের মধ্যে বিক্রিয়া ঘটাতে শুরু করে। তার থেকে সৃষ্টি হয় হিলিয়াম। সেই হিলিয়াম থেকে বিকিরিত হতে থাকে বিপুল এনার্জি, আর তার থেকে তৈরি হয় তারা বা নক্ষত্র। নক্ষত্র তো হলো, কিন্তু ছিল না কোনো গ্রহ। কিভাবে তৈরি হবে গ্রহ? উপাদান বলতে তো শুধু হাইড্রোজেন আর হিলিয়াম। এদিকে নক্ষত্রগুলোর মধ্যেও চলছিল ক্রমাগত ভয়ঙ্কর বিক্রিয়া। হাইড্রোজেনের সাথে হিলিয়াম, হিলিয়ামের সাথে লিথিয়ামের ক্রমাগত বিক্রিয়া চলছিল। তার ফলে 25টি এমন উপাদানের জন্ম হলো যা আমাদের বেঁচে থাকার জন্য বিশেষ জরুরি। এদের মধ্যে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন ও আয়রনের মতো উপাদানও ছিল। ক্রমাগত চলতে থাকে এই বিক্রিয়া। কিছুদিন পরে মানে কিছু লক্ষ বছর পরে আচমকা ব্রহ্মাণ্ড জুড়ে ঘটে যায় এক বিশাল বিস্ফোরণ। এই বিস্ফোরণই সুপারনোভা নামে বিখ্যাত। এই ব্রহ্মাণ্ডে বিগ ব্যাং সৃষ্টির পরে এটাই ছিল সবথেকে বড় বিস্ফোরণ। বিস্ফোরণের ফলে ধ্বংস হয়ে গেল অনেক নক্ষত্র, আবার অনেক নক্ষত্রের জন্মও হলো। কিন্তু সবথেকে বড় ব্যাপার হলো, এই বিস্ফোরণের ফলে ঘটে যাওয়া রাসায়নিক বিক্রিয়ায় এমন সব যৌগ উৎপন্ন হলো যার অবদান আমাদের এই মানব সভ্যতাতে আজও বিদ্যমান। উদাহরণ হিসেবে বলা যায় সোনা, তামা, জিঙ্ক, ইউরেনিয়াম ইত্যাদি। এমনকি আমাদের শরীরও সুপারনোভার কিছু অবদান বহন করছে। আমাদের রক্তে যে আয়রন আছে তাও কিন্তু সুপারনোভার অবদান। অর্থাৎ আমরাও নিজেদের স্টারডাস্ট বললে ভুল বলা হবে না। পিরিয়ডিক টেবিলের যে উপাদানগুলি আমরা দেখতে পাই তার বেশিরভাগই ব্রহ্মাণ্ডের সেই মহাবিস্ফোরণের অবদান বলা যায়। এরপর 460 কোটি বছর আগে এক নতুন তারার জন্ম হলো, সূর্য। এই নতুন নক্ষত্রটি এত বড় ছিল যে সম্পূর্ণ সৌরমণ্ডলের 99.9% গ্যাস ও ধূলিকণা নিজের দিকে টেনে নেবার পরেও এতটাই অভিকর্ষ বল অতিরিক্ত ছিল যে আরও অনেক কিছু নিজের দিকে আকর্ষিত করার চেষ্টা করতে লাগলো। ফলে তৈরি হলো গ্রহ। সূর্যের নিকটের 4টি গ্রহ তৈরি হলো বাতাসে ভাসমান ধূলিকণা, শিলাখণ্ড ও ধাতু একত্রিত হয়ে। মার্কারি বা বুধ, ভেনাস বা শুক্র, আর্থ বা পৃথিবী এবং মার্স বা মঙ্গল। তার পরের দুটি দানবাকৃতি গ্রহ বৃহস্পতি আর শনির উপাদান মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস। এর পরের দুটি গ্রহ ইউরেনাস ও নেপচুনকে বলা চলে তুষার দৈত্য। দৈত্য বলার কারণ এই দুইটি গ্রহেরই আয়তন পৃথিবীর থেকে প্রায় 4 গুণ বেশি। এই গ্রহ দুটি প্রধান উপাদান হলো জল, অ্যামোনিয়া ও মিথেনের মতো উদ্বায়ী পদার্থ। যাই হোক, আমরা এবার ফিরে আসি তৃতীয় গ্রহ অর্থাৎ আমাদের পৃথিবীতে। প্রায় 450 কোটি বছর আগে যখন আমাদের পৃথিবীর জন্ম হলো, তখন সে প্রচণ্ড গতিতে ঘুরতে লাগলো। যেখানে দিনের পরিমাপ ছিল মাত্র 6 ঘন্টা, আজকের পৃথিবীর সাথে তুলনা করলে
তাকে বিচিত্র অন্য এক গ্রহ বলে ভাবতে হবে। চারিদিকে উত্তপ্ত লাভা, তখন আমাদের পৃথিবী ছিল একটা গলিত জ্বলন্ত অগ্নিপিণ্ড। চারিদিকে ক্রমাগত হয়ে চলত বিস্ফোরণ। তবে এখান থেকেই শুরু হয়েছিল আর একটা খেলা, অভিকর্ষের খেলা। গলিত লাভার মধ্যে থেকে পৃথিবী অপেক্ষাকৃত ভারী বস্তুকণা, ধাতু ইত্যাদি ক্রমশ টেনে নিতে লাগলো নিজের কেন্দ্রের দিকে। হালকা পদার্থ জমতে লাগলো ওপরে এবং ক্রমশ তা শক্ত হতে লাগলো। তৈরি হলো এক অসম্ভব শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড। এই সেই শক্তি যা আমাদের সূর্যের ভয়ঙ্কর উত্তাপ থেকে বাঁচানোর জন্য নিজেকে ক্রমাগত প্রস্তুত করছিল। কিন্তু সেই উন্মত্ত, উদ্দাম, উচ্ছৃঙ্খল পৃথিবী যদি একইভাবে থেকে যেত, তাহলে আজকের পৃথিবী কখনোই তৈরি হতো না। আজকের অবস্থায় আসার জন্য সেই পৃথিবীর প্রয়োজন হয়ে পড়েছিল এক সঙ্গী। প্রায় 450 কোটি বছর আগে মঙ্গল গ্রহের সমানাকৃতির এক গ্রহাণু 40,000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে আছড়ে পড়ল সেই উন্মত্ত পৃথিবীর বুকের ওপর। পৃথিবী তার চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া অংশের বেশিরভাগটাই গিলে ফেলল, কিন্তু কিছু টুকরো ছিটকে গেল মহাকাশে। খুব অল্প সময়ের মধ্যেই পৃথিবী নিজের আকর্ষণ বল প্রয়োগ করে সেই বিক্ষিপ্ত টুকরোগুলোকে একত্রিত করে তৈরি করলো এক পিণ্ড। সেই পিণ্ডই এরপর ঘুরতে লাগলো পৃথিবীর চারদিকে। সেই সময় থেকে আজও সেই পিণ্ড একইভাবে ঘুরে চলেছে। তৈরি হলো পৃথিবীর সঙ্গী চাঁদ। চাঁদের আকর্ষণও তার প্রভাব ফেলল পৃথিবীর ওপরে। উন্মাদ পৃথিবী শান্ত হলো। এই মহামিলনের ফলে পৃথিবীতে বেশ কিছু নতুন পরিবর্তন আসলো। সৃষ্টি হলো ঋতু, যা ভবিষ্যৎ জীবনের বিকাশের জন্য প্রচণ্ড জরুরি ছিল। আবার চাঁদের অভিকর্ষের কারণেই পৃথিবীর ঘূর্ণনের বেগের পরিবর্তন হলো। দিনের মান 6 ঘন্টা থেকে বেড়ে গিয়ে হলো 24 ঘন্টা। এর 10 কোটি বছর পরে পৃথিবী আরও ঠান্ডা হলে জলীয় বাষ্প বৃষ্টির আকারে ঝরে পড়ল পৃথিবীর বুকে। পৃথিবী ঢেকে গেল মহাসাগরে। আজ থেকে 380 কোটি বছর আগে পৃথিবীকে চাদরের মতো ঢেকে ফেলা মহাসাগরের নিচে কিন্তু ঘটে চলেছিল এক বিপ্লব। বিগ ব্যাং থেকে প্রাপ্ত হাইড্রোজেন, সুপারনোভা থেকে প্রাপ্ত অক্সিজেন, কার্বন ও নাইট্রোজেন ইত্যাদি মিলে সৃষ্টি করল ডিএনএ। প্রথম সৃষ্টি হলো ব্যাকটেরিয়া। কয়েক কোটি বছর এই পৃথিবীতে রাজ করেছিল এইসব জীবাণু। এইসব ব্যাকটেরিয়া মহাসাগরের জলে উপস্থিত লোহার সাথে জলে বিদ্যমান অক্সিজেনের বিক্রিয়া ঘটাতে লাগলো। মহাসাগরের তলদেশে জমা হতে লাগলো জং বা রাস্ট। সেই বিপুল জমে থাকা জং বা রাস্টের স্তর ক্রমশ ওপরে উঠে আসতে থাকে এবং কয়েক কোটি বছর পরে সেই স্তর বাইরে বেরিয়ে আসে এক বিপুল লোহার ভাণ্ডার সাথে নিয়ে। সৃষ্টি হলো মহাদেশ। জং তৈরির কাজ সম্পূর্ণ হলে ব্যাকটেরিয়া ব্যস্ত হয়ে পড়ল অন্য কাজে। তৈরি করতে লাগলো প্রচুর পরিমাণে অক্সিজেন। এত অক্সিজেন তৈরি করতে লাগলো যে তা মহাসাগর থেকে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়তে লাগলো। এর মধ্যেই কিছু ব্যাকটেরিয়া অক্সিজেনের সাহায্যে বেঁচে থাকার উপায় বের করে ফেলল। মানে আমরা যে শ্বাস নিচ্ছি এর শুরুটা হয়েছিল 250 কোটি বছর আগে। আর বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতি সৌরমণ্ডলের অন্যান্য গ্রহের থেকে আমাদের গ্রহের প্রকৃতিকে আলাদা করে ফেলল। পরের 200 কোটি বছরে এলো অনেক পরিবর্তন। আকাশের রং হলো নীল, যার ফলে মহাসাগরের রঙও হলো নীল। ক্রমে অক্সিজেনের মাত্রা বাড়তে লাগলো। অক্সিজেনের মাত্রা বাড়ার সাথে সাথে বিপ্লব ঘটল জীবজগতে। বড় প্রাণীর সৃষ্টি হতে লাগলো। প্রায় 50 কোটি বছর আগে মহাসমুদ্রের প্রথম সৃষ্টি হলো কাঁটাযুক্ত মাছ। প্রথমে প্রাণের অস্তিত্ব সীমাবদ্ধ ছিল মহাসমুদ্রে। এদিকে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাবার ফলে ক্রমে তৈরি হলো ওজোন লেয়ার, যা সূর্যের বিধ্বংসী রেডিয়েশন থেকে পৃথিবীকে রক্ষা করতে শুরু করল। 40 কোটি বছর আগে সৃষ্টি হলো পৃথিবীর এমন এক প্রাণী যা মহাসমুদ্র থেকে বেরিয়ে এসে পা রাখল মহাদেশের মাটিতে। সৃষ্টি হলো প্রথম উভচর প্রাণী। এরপর সময় আসলো জলের সাথে সম্পর্ক ছিন্ন করার। সৃষ্টি হলো সরীসৃপ। প্রায় 30 কোটি বছর আগে উদ্ভিদ জগতেও ঘটে যেতে লাগলো এক খুব উল্লেখযোগ্য ঘটনা। পৃথিবীর বুকে জন্ম হওয়া উদ্ভিদের মৃত্যু ঘটলে তা মিশে যেতে লাগলো মাটিতে।
এবং তার উপরে স্তর জমতে জমতে তা ক্রমশ চলে যেতে লাগলো মাটির গভীরে, এবং বিগ ব্যাং থেকে প্রাপ্ত এনার্জি নিহিত থাকার কারণে ক্রমে তা রূপান্তরিত হতে লাগলো অন্য এক শক্তির উৎস হিসেবে, কয়লা। 25 কোটি বছর পরে পৃথিবীর বুকে নেমে এলো এক ভয়ঙ্কর বিপর্যয়। ফুঁসে উঠল পৃথিবীর কেন্দ্রের গলিত উত্তপ্ত লাভা, হলো আগ্নেয়গিরির বিস্ফোরণ। জন্মের পরে এটাই ছিল পৃথিবীর বুকে প্রকৃতির সব থেকে বড় তাণ্ডব। বায়ুমণ্ডল ভরে গেল কার্বন ডাইঅক্সাইডে, থমকে গেল জীবন। পৃথিবীতে জীবনের 70% শেষ হয়ে গেল, যা পার্মিয়ান ট্রায়াসিক বিলুপ্তি বা এক্সটিংশন নামে পরিচিত। পৃথিবীর বুকে এমন তাণ্ডব গত 50 কোটি বছরে প্রায় 5 বার এসেছিল, যাতে জীবকুলের সম্পূর্ণ বিনাশ ঘটেছিল। কিন্তু জীবনের বিকাশ থমকে গেলেও থেমে যায়নি। এরপরে পৃথিবীতে আবির্ভাব ঘটল এক নতুন প্রজাতির, ডায়নোসর। ডায়নোসররা এর পরবর্তী 16 কোটি বছর শাসন করেছিল পৃথিবীকে। এই সময় পৃথিবীতে জন্ম নেয় শক্ত কাঠের উদ্ভিদের ঘন জঙ্গল। ডায়নোসর যুগের শুরুর সময় দুনিয়ার সব জমি একসাথে জুড়ে ছিল, যাকে বলা হতো প্যানজিয়া বা অতি মহাদেশ। কিন্তু এই সময়ে সেই অতি মহাদেশের জমিতে ভাঙন ধরতে শুরু করে। আফ্রিকা দক্ষিণ আমেরিকার থেকে আলাদা হয়ে যায়, আত্মপ্রকাশ করে আটলান্টিক মহাসাগর। ডায়নোসর যুগে খুব ছোট কিছু স্তন্যপায়ী প্রাণীরও আবির্ভাব ঘটেছিল, যারা বিশালাকায় ডায়নোসরদের তুলনায় ছিল খুবই নগণ্য। পৃথিবী শাসন করছিল তখন দৈত্যাকার ডায়নোসররা, কিন্তু তখনই আবার ঘটে গেল বিপর্যয়। 6.5 কোটি বছর আগে প্রায় 10 কিলোমিটার ডায়ামিটারের এক গ্রহাণু আছড়ে পড়ল পৃথিবীর বুকে। উত্তাল হয়ে গেল মহাসাগর, ধুলোয় ঢেকে গেল পৃথিবী। সূর্যের আলো প্রবেশ করতে পারছিল না সেই ধুলোর স্তর ভেদ করে। হঠাৎ করে ভয়ঙ্করভাবে কমে গেল পৃথিবীর উষ্ণতা, আর এই ভয়াবহ পরিস্থিতিতে 25 কিলোগ্রামের বেশি ওজনের সব প্রাণী মারা পড়ল। শেষ হলো ডায়নোসর যুগের। ডায়নোসরদের বিনাশের পরে স্তন্যপায়ীদের বেড়ে ওঠা সব বাধা কেটে গেল। কিছু বছর পরেই সৃষ্টি হলো এমন প্রাণী যাদের চেহারায় সংযোজন হলো নতুন কিছু বৈশিষ্ট্য। যেমন চোখের অবস্থান হলো সামনে, যার ফলে সামনের কোনো বস্তুর সঠিক দূরত্ব নির্ণয় করতে পারত, আর 5 আঙুলযুক্ত হাত, যার ফলে কোনো জিনিসকে শক্তভাবে ধরতে পারত। 1 কোটি বছর আগে পৃথিবীতে ভূপ্রকৃতির পরিবর্তন ঘটতে শুরু হলো। যেমন কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন তৈরি হলো, হিমালয়ের উত্থান শুরু হলো, আর এই হিমালয় পৃথিবীতে নিয়ে আসলো এক প্রাকৃতিক পরিবর্তন। এর উচ্চতার কারণে পৃথিবীর ঋতুতে পরিবর্তন এলো। এর ফলে পৃথিবীর উষ্ণতা অনেক কমতে লাগলো এবং ক্রমে ক্রমে পৃথিবী তুষার যুগের দিকে এগিয়ে যেতে লাগলো। সেই সময় বানররা অপেক্ষাকৃত গরম ট্রপিক্যাল অঞ্চলে এসে জড়ো হতে শুরু করলো। 70 লক্ষ বছর আগে পৃথিবীতে ঘটে গেল এক মহাজাগতিক সবুজ বিপ্লব। জন্ম হলো ঘাসে। ক্রমে বানরের তুলনায় বড় গাছের সংখ্যা কমে যেতে লাগলো। ফলে বানরের কিছু প্রজাতি গাছ থেকে নিচে নেমে খাদ্যের চাহিদা মেটাতে বাধ্য হলো। গাছের নিচের ঘাস জমি সেই সব বানরদের জন্য আদর্শ ছিল যারা 2 পায়ে চলতে পারত, কারণ লম্বা ঘাসের মধ্যে 2 পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে তাদের শত্রুর ওপর নজর রাখতে হতো। 26 লক্ষ বছর আগে আমাদের পূর্বপুরুষরা, যারা প্রোটো হিউম্যান নামে পরিচিত, তারা সিলিকনযুক্ত এক পাথরের সন্ধান পেল, যা ভেঙে ভেঙে ধারালো কিনারাযুক্ত আকৃতি সৃষ্টি করা যেত। এর থেকেই হাতিয়ার বানানোর চিন্তা তাদের মাথায় এলো, অর্থাৎ মানুষের হাতে উঠে এলো প্রথম হাতিয়ার। সেই সাথে তৈরি করলো নানান কাজের উপযোগী উপকরণ। এক কথায় বলা যায় আবির্ভাব ঘটল টেকনোলজির, এবং মানুষ পৌঁছে গেল প্রস্তর যুগে। সমস্ত সৌরমণ্ডলের মধ্যে একমাত্র পৃথিবীতেই এমন এক জিনিস ছিল যা আর কোনো গ্রহে ছিল না, বা বলতে গেলে এখনও নেই। আজ থেকে 8 লক্ষ বছর আগেই আমাদের পূর্বপুরুষরা সেই অমূল্য বস্তুটির উপর নিজেদের আধিপত্য বিস্তার করতে পেরেছিল। সেই অমূল্য বস্তুটি হলো আগুন। মূলত পৃথিবীতে উপস্থিত 2টি উপাদানের কারণেই এখানে আগুন জ্বলতে পারে। প্রথম, গাছপালার শুকনো কাঠ, আর
দ্বিতীয় প্রধান উপাদানটি হলো অক্সিজেন। যদি আগুন না থাকতো তাহলে মানব সভ্যতা সেখানেই থমকে যেত। 2 লক্ষ বছর আগে মানুষ পুরোপুরি আজকের চেহারায় এসে পৌঁছেছিল। ষড়যন্ত্র যা মানুষের আগের চেহারায় ওপরের দিকে ছিল তা নিচে নেমে এলো, গলা দিয়ে বিভিন্ন জটিল শব্দ বের করার উপযুক্ত হলো। মানুষ কথা বলতে শুরু করলো। কোনো খবর বা সিদ্ধান্ত একজনের থেকে অপরজনের কাছে পৌঁছতে সক্ষম হলো। তৈরি হলো নেটওয়ার্ক। এর ফলে মানুষ দুনিয়ার অন্য সমস্ত জীবের থেকে কয়েক গুণ এগিয়ে গেল। 1 লক্ষ বছর আগেই মানুষ হয়ে উঠেছিল পৃথিবীর সবথেকে শক্তিশালী প্রাণী। তারা কথা বলতে পারত, আগুন জ্বালাতে পারত, ছিল প্রাচীন হাতিয়ার এবং সেই হাতিয়ার ব্যবহার করার মতো মজবুত হাত। অর্থাৎ এবার মানুষ দল বেঁধে পায়ে হেঁটে বেরিয়ে পড়ল তাদের আদিম বাসস্থান আফ্রিকা ছেড়ে। তখন আফ্রিকা ও ইউরেশিয়া একসাথে জুড়ে ছিল। এই বিশাল ভূখণ্ডকেই বলা হতো আফ্রো ইউরেশিয়া। এর বিস্তার ছিল প্রায় 8.5 কোটি বর্গ কিলোমিটার, চাঁদের মোট ভূখণ্ডের প্রায় দ্বিগুণ। মানুষ ছড়িয়ে পড়ল সেই আফ্রো ইউরেশিয়ার বিভিন্ন জায়গায়। আর এরপরেই পৃথিবীর ইতিহাসে এলো নতুন টুইস্ট। শুরু হয়ে গেল তুষার যুগ। আজ থেকে 50,000 থেকে 20,000 বছর আগে যখন পৃথিবীতে উপস্থিত সব জল কঠিন বরফে পরিণত হয়ে গেল, তখন মহাসাগরের জলের ওপরে 100 থেকে 150 মিটার পুরু বরফের স্তর জমে গেল। আদিম মানুষ তখন আলাস্কা থেকে সাইবেরিয়া, অস্ট্রেলিয়া সর্বত্র ছড়িয়ে পড়ল। 12,000 বছর আগে আবার হঠাৎই বরফ গলতে শুরু করে এবং সাগর, মহাসাগর আবার স্বরূপ ধারণ করে। আর মানুষ ঘুরতে ঘুরতে যে যেখানে চলে এসেছিল সেখানেই আটকে পড়ে এবং সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে জীবনচক্র চালাতে শুরু করে। সে তুষারাবৃত অঞ্চলই হোক বা সমতল ভূমি, জঙ্গলই হোক বা মরুভূমি, এবং পরিবেশের উপাদানের সাথে পাল্লা দিয়ে নিজেদের উন্নত করতে থাকে। বরফ গলার পরে পৃথিবীর যে নকশা তৈরি হলো তা আমাদের আজকের পৃথিবীরই মানচিত্র। সৃষ্টি হয় নীলনদ, টাইগ্রিস, ইউফ্রেটিস, সিন্ধু, ইয়েলো, ইয়াংসি ইত্যাদি নদীর। আর পরে এই নদীগুলিকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল মিশর, সিন্ধু, গ্রিক, মেসোপটেমিয়া ও চীনের মতো প্রাচীন সভ্যতাগুলি। এই সময় মানুষের মধ্যেও আসে এক পরিবর্তন। তারা স্থায়ী বসতি গড়ে তুলতে শুরু করে, বৃদ্ধি পেতে শুরু করে জনসংখ্যা। মানুষ ফসল ফলাতে শেখে পশুপালন। প্রায় 7,000 বছর আগে প্রধানত মধ্য এশিয়ার মানুষ পোষ মানায় এক শক্তিশালী জানোয়ারকে, যার সাহায্যে সভ্যতার বিকাশ ঘটে খুব দ্রুত। যাতায়াত থেকে শুরু করে যুদ্ধক্ষেত্র পর্যন্ত যার ব্যবহার হয়ে পড়ে অপরিহার্য। সেই শক্তিশালী বেগবান জানোয়ার ছিল ঘোড়া। 6,000 বছর আগে গড়ে ওঠে প্রথম নগর সভ্যতা, সুমেরীয় সভ্যতা। প্রথম সভ্যতায় ফসলই ছিল রাজা। সেই ফসলকে রক্ষা করবার জন্য সৃষ্টি হয় লিপি। সঞ্চিত ফসল রক্ষা করার জন্য পৃথিবীতে আবির্ভাব ঘটে প্রথম সেনাবাহিনীর এবং সঠিক বন্টনের কারণে শুরু হয় রাজনীতি। এই সময় মানুষ শেখে তামার ব্যবহার। 5,000 বছর আগে শুরু হয় বিভিন্ন নদীমাতৃক সভ্যতা। মানুষ শেখে বাণিজ্য। 4,500 বছর আগে তৈরি হয় মিশরের পিরামিড, ব্রিটেনের স্টোনহেঞ্জ, সুমেরীয়তে তৈরি হয় উঁচু উঁচু মন্দির। ঘন্টা, মিনিটের হিসেবও সৃষ্টি হয়। মানুষ শেখে চাকার ব্যবহার। 3,000 বছর আগে মানব সভ্যতায় আসে আবারও এক মহাবিপ্লব। মানুষ লোহার ব্যবহার শেখে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সাথে সাথে তৈরি করতে থাকে তামার থেকে অনেক গুণ শক্তিশালী লোহার অস্ত্র। প্রধানত সেই সময় থেকেই মানুষের মধ্যে শুরু হয় যুদ্ধের উন্মাদনা। সারা পৃথিবী বিভক্ত হয়ে যায় বেশ কিছু প্রাচীন সাম্রাজ্যে। 2,500 থেকে 2,000 সাল আগে চীন বাণিজ্য শুরু করে রোমানদের সঙ্গে। উদ্ভব হয় রেশম পথের। কিন্তু পৃথিবীর এই দুরন্ত গতিতে বেড়ে চলা বাণিজ্য বিস্তারের মধ্যেই লুকিয়ে থাকে মৃত্যুর দূত, মহামারী। এই ভয়ঙ্কর মহামারীর প্রকোপে পরে শেষ হয়ে যায় পৃথিবীর 2 সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য আর চীনের হান সাম্রাজ্য।
হাজার বছর আগে সভ্যতায় আসে আবারও এক বিপ্লব। চীনে তৈরি হয় বারুদ বা গান পাউডার। ক্রমে তা চীন থেকে আসে মধ্য এশিয়ায়, তৈরি হয় কামান। ইউরোপিয়ানরা আবার সেই টেকনোলজিকে ব্যবহার করে তৈরি করে সহজেই বহনযোগ্য বন্দুক। সেই সময় থেকে আজ পর্যন্ত বারুদ থেকে গেছে যুদ্ধাস্ত্রের অন্যতম প্রধান উপাদান হিসেবে। এরপরে ইতিহাস সকলেরই জানা, ঘটে গেছে দুটো মহাযুদ্ধ। এখনও পৃথিবীর বিভিন্ন প্রান্ত অশান্ত, বিভিন্ন দেশে বেজে চলেছে যুদ্ধের দামামা। আজ যারা এই ভিডিওটি দেখলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সত্যি বলতে কি, আমি ব্যক্তিগতভাবে কোয়ালিটিতে বিশ্বাস করি, কোয়ান্টিটিতে না। আপনারা যারা এই ভিডিওটা দেখলেন তারা সত্যিই কোয়ালিটি ভিউয়ার। আমার ভিডিওতে কোয়ান্টিটি ভিউয়ার টানার কোনো উপকরণ থাকে না, বা এক কথা ঘুরিয়ে ফিরিয়ে বলে ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টাও আমি করি না। তাই আমার ভিডিও ভিউ কমই পায়। তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ আগেই বললাম আমি কোয়ান্টিটিতে বিশ্বাস করি না, কোয়ালিটিতে বিশ্বাস করি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ এবং নমস্কার।